শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 জানুয়ারি রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অযোধ্যার রাম মন্দিরে শুক্রবার দুপুরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ভিড়ের মধ্যে মিশে মন্দিরে প্রবেশ করে নামাজ পড়ার চেষ্টা করেন এক কাশ্মীরি প্রৌঢ়। নিরাপত্তারক্ষীদের নজরে আসতেই তাকে গ্রেফতার করা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পরই প্রশাসন নড়ে চড়ে বসে বাড়ানো হয়েছে মন্দিরের নিরাপত্তা। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম আহমেদ শেখ, বয়স 55 বছর। তিনি জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলার বাসিন্দা। শুক্রবার দুপুরে অন্যান্য ভক্তদের সঙ্গে মিশে মন্দিরে প্রবেশ করেন তিনি। প্রথমে মন্দির ঘুরে দেখার পর সীতা রসইয়ের কাছে গিয়ে চাদর বিছিয়ে নামাজ পড়ার প্রস্তুতি নেন। তখনই নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। এরপরই আহমেদ ধর্মীয় স্লোগান দিতে শুরু করেন। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ, সিআরপিএফ এবং এসএসএফকে। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ধর্মীয় বিদ্বেষ ছড়াতেই তিনি মন্দিরে প্রবেশ করেছিলেন। তার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে অযোধ্যায় আসার আগে আজমির শরীফ সফর করেছিলেন তিনি। অপরদিকে একদিন হিজাব পরা মহিলাই দেশের প্রধানমন্ত্রী হবেন। মহারাষ্ট্রের সোলাপুরে ভোটের প্রচারে গিয়ে এমনই দৃঢ় বার্তা দিলেন এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের প্রতি বৈষম্য করছে এবং মুসলিম মেয়েদের হিজাব পরার অধিকারও বাধাগ্রস্ত করছে। ওয়াইসির কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়ার মতো প্রকল্পের প্রচার চালালেও সংখ্যালঘু মহিলাদের সম্ভ্রম রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তার দাবি, হিজাব পরা মহিলার ক্ষমতায়ন সংবিধান দ্বারা সুনিশ্চিত এবং দেশে ভবিষ্যতে বাস্তবায়িত হবে। এআইএমআইএম নেতার বক্তব্য, পাকিস্তানের সংবিধানে উল্লেখ রয়েছে শুধুমাত্র নির্দিষ্ট ধর্মের কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন, কিন্তু ভারতের সংবিধান এমন কোনো সীমাবদ্ধতা দেয়নি। তাই একজন হিজাব পরা মহিলাও হতে পারেন মেয়র, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী। ওয়াইসির ওই বক্তব্য সংখ্যালঘু ভোটারদের একজোট করার লক্ষ্যে হলেও রাজনৈতিক অঙ্গনে তার সমালোচনা এবং বিতর্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যালঘুদের ভোট ব্যাংকের প্রতি লক্ষ্য রেখে ওয়াইসির এই আক্রমণাত্মক কণ্ঠস্বর বর্তমান রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে। অপরদিকে উদারবন্দে বিজেপির টিকিট নিয়ে প্রকাশ্য সংঘাত। বহিরাগত প্রার্থী মানা হবে না, রাজ্য সভাপতির ইঙ্গিত পেয়ে একজোট 11 প্রত্যাশী। মন্দিরে শক্তি প্রদর্শন, বাড়ছে রাজনৈতিক চাপানুতর। বহুচর্চিত উদারবন্দ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দান ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই যে চাপা টানাপোড়েন চলছিল, শনিবার তা প্রকাশ্য রূপ নিল শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার সঙ্গে সাক্ষাতের পর পূর্ণ শক্তিতে মাঠে নামলেন 11 জন টিকিট প্রত্যাশী নেতা। শনিবার দুপুরে উদারবন্দের ঐতিহ্যবাহী কাঁচাকান্তি মন্দিরে পূজা অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তাদের সম্মিলিত রাজনৈতিক প্রচারাভিযান। এতদিন যেখানে আলাদা আলাদাভাবে নিজেদের মতো করে সংগঠন সামলানো ও জনসংযোগ চালিয়ে যাচ্ছিলেন সম্ভাব্য প্রার্থীরা, সেখানে এবার স্পষ্ট ঘোষণা, লড়াই হবে সম্মিলিত, কণ্ঠস্বর হবে একটাই। কাঁচাকান্দি মন্দিরের প্রাঙ্গণে একসঙ্গে দাঁড়িয়ে 11 টিকিট প্রত্যাশী কার্যত রাজনৈতিক নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিলেন, উদারবন্দে বাইরের কাউকে চাপিয়ে দেওয়া মেনে নেওয়া হবে না। মাকে পূজা দেওয়ার মধ্য দিয়েই তারা বুঝিয়ে দিলেন, তাদের দাবি শুধু রাজনৈতিক নয়, আবেগ ও মাটির সঙ্গে সম্পর্কের প্রশ্নও বটে। 11 জনের তরফে জানানো হয়, রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার সঙ্গে সাক্ষাতে তারা ইতিবাচক সাড়া পেয়েছেন। দলীয় নেতৃত্ব তাদের বক্তব্য মন দিয়ে শুনেছেন এবং উদারবন্দের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়েছেন বলেও দাবি করেন তারা। সেই আত্মবিশ্বাস থেকেই আলাদা পথে না হেঁটে একজোট হয়ে মাঠে নামার সিদ্ধান্ত। এক টিকিট প্রত্যাশীর কথায়, দল যদি সত্যি কর্মীদের সম্মান দেয়, তবে উদারবন্দের মাটি যারা চেনেন, যারা বছরের পর বছর এখানে মানুষের সঙ্গে থেকেছেন, তাদের মধ্য থেকেই একজনকে প্রার্থী করতে হবে। এই 11 জনের মূল আপত্তি স্পষ্ট। কিছু সম্ভাব্য প্রার্থীর সঙ্গে উদারবন্দের সম্পর্ক নাকি মাত্র কয়েক মাসের। তাদের অভিযোগ, নির্বাচনের মুখে হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠা এই নেতাদের চাপিয়ে দিলে দলের ক্ষতি হবে। কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হবে, যা সরাসরি ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে। তাদের দাবি,
তারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে এই বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। কেউ দলীয় সংগঠন গড়েছেন, কেউ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, কেউ আবার তৃণমূল স্তরে বিজেপির ভিত্তি মজবুত করেছেন। সেই শ্রম উপেক্ষা করে যদি বাইরের কাউকে প্রার্থী করা হয় তবে তা কর্মীদের মনোবল ভেঙে দেবে। অপরদিকে নির্বাচনী ডাক না বাজাতেই সোনাইয়ে আগাম রণহুঙ্কার। সোনাইয়ের রণাঙ্গনে দুই মহারথীর মুখোমুখি লড়াই, ব্যক্তিগত আক্রমণ ও দুর্নীতির পাল্টা অভিযোগে উত্তপ্ত বিধানসভা কেন্দ্র। 2016 থেকে 2026 কংগ্রেস অগপ, বিজেপির জার্সি বদলের বদলায়নি সাজু। আমিনুলের রাজনৈতিক বৈরিতা, দলবদল, ব্যক্তিগত আক্রমণ ও লাগামহীন মন্তব্যে নির্বাচনের আগেই রণক্ষেত্রে পরিণত ঐতিহ্যবাহী সোনাই। রাজ্যে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি, তবে রাজনৈতিক মহলের ইঙ্গিত অনুযায়ী আগামী এপ্রিল কিংবা মে মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নির্বাচনী ডাক এখনও না বাজলেও সোনাই বিধানসভা সমষ্টিতে রাজনৈতিক উত্তাপ চরমে। সভা সমিতি, জনসংযোগ ও অন্তর্মহলের আলোচনায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আগাম লড়াই। বিশেষ করে সোনাইয়ের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন একটাই দ্বন্দ্ব, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বনাম বর্তমান বিধায়ক করিম উদ্দিন ববুইয়া ওরফে সাজু। কংগ্রেস শিবিরে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ডজন খানেক হলেও রাজনৈতিক মহলে জোর আলোচনা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করই প্রার্থী তালিকার শীর্ষে রয়েছেন। দলীয় নেতৃত্বের ঘনিষ্ঠতা, সাংগঠনিক দখল ও মাঠের সক্রিয়তা তাকে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রেখেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই সম্ভাবনাকেই পুঁজি করে আমিনুল হক লস্কর সভা সমিতিতে আক্রমণাত্মক রাজনৈতিক ভাষা ব্যবহার শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। তার বক্তব্যে বারবার উঠে আসছে বর্তমান বিধায়কের ব্যর্থতা, উন্নয়নের অভাব ও জনবিচ্ছিন্নতার প্রসঙ্গ। রাজনৈতিক মহলের মতে এটি কেবল বক্তব্য নয়, বরং সাজুকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার সুপরিকল্পিত কৌশল। অন্যদিকে বর্তমান বিধায়ক সাজুকেও একেবারে ব্যাকফুটে দেখা যাচ্ছে না। এআইইউডিএফ ছাড়ার পর তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এখন রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, আগামী নির্বাচনে তিনি অগপর টিকিটে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। সাজুর ঘনিষ্ঠ মহলের দাবি, শাসক জোটের অন্তরে তার গ্রহণযোগ্যতা এখনও রয়েছে এবং জাতিগত সমীকরণ ও স্থানীয় প্রভাবকে সামনে রেখেই তিনি নতুন রাজনৈতিক চাল চালাতে পারেন। অপরদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে 122 আলগাপুর কাটলিজোড়া আসনে বিজেপির টিকিটের দৌড়ে রয়েছেন আইনজীবী ফজলে এলাহি চৌধুরী। প্রার্থিত্ব চেয়ে আসাম প্রদেশ বিজেপি সভাপতির কাছে আবেদনপত্র ও বায়োডাটা জমা দিলেন হাইলাকান্দির সুসন্তান তথা গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের আইনজীবী ফজলে এলাহি চৌধুরী। তার এই পদক্ষেপ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ফজলে এলাহি চৌধুরী একজন পরিচিত আইনজীবী ও সমাজসেবী হিসাবে এলাকায় সুপরিচিত নাম। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশার পাশাপাশি আলগাপুর কাটলিচূড়া এলাকার সাধারণ মানুষের ন্যায় বিচার ও জনস্বার্থ রক্ষায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন। যুব সমাজ, সংখ্যালঘু সমাজ এবং সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানে নিয়মিত ভূমিকা রেখে চলেছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে তিনি এলাকায় বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। অপরদিকে 15 ফেব্রুয়ারির মধ্যেই প্রার্থী তালিকা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। জোটের সমস্যায় রয়েছে শাসক শিবির। 26-এর বিধানসভা নির্বাচনে এনডিএর শরিক দল অগপ এমন কয়েকটি অতিরিক্ত আসন দাবি করছে, যার উপর নজর রয়েছে বিজেপিরও। ডিলিমিটেশনের ফলে বেশ কিছু আসনের জনবিন্যাস অনেকটাই বদলে গিয়েছে। ফলে 16 বা 21-এ মধ্য বা নিম্ন আসামে বিজেপির দখলে যাওয়া কয়েকটি আসন দাবি করছে জোট শরিক অগপ। আর এ নিয়ে কিছুটা হলেও সমস্যায় রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই সমস্যার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কবে নাগাদ বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবেই মুখ্যমন্ত্রী জানান, শরিক দলগুলির কিছু দাবি রয়েছে। বিজেপি কোনো আসন নিয়ে জেদ করছে না, কিন্তু অগপ যদি মনে করে তারা কোনো আসনে শক্তিশালী, তবে তারা নির্বাচনে লড়াই করতেই পারে। আমরা এই মুহূর্তে আলোচনা চালিয়ে যাচ্ছি। সব দলের সঙ্গে আলোচনা শেষে আসন ভাগাভাগির একটা চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। এটা চূড়ান্ত হলে তবেই জানা যাবে কোন দল কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
হিমন্ত জানান মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করবে। দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও চলছে বলে এদিন জানিয়ে রাখেন তিনি। বলেন, আমরা একেবারে তৃণমূল স্তর থেকে প্রার্থীদের যাচাই বাছাইয়ের কাজ করছি। সব প্রক্রিয়া শেষেই চূড়ান্ত তালিকা তৈরি হবে। প্রার্থীর জয়ের সম্ভাবনার উপরেই যে টিকিট পাওয়া না পাওয়া নির্ভর করবে এদিন তারও ইঙ্গিত দিয়ে রাখেন মুখ্যমন্ত্রী। বিজেপির দলীয় সূত্রের খবর, 21 বুথে জয়ী দলীয় বিধায়কদের 1/3 এবার টিকিট পাওয়ার সম্ভাবনা কম। হয় কেন্দ্রের ডেলিমিটেশনের কূপে জনবিন্যাস পরিবর্তন হওয়ায় তাদের প্রার্থিত্ব বাদ পড়বে, না হলে গত 5 বছরে তাদের রিপোর্ট কার্ড যথেষ্ট দুর্বল হওয়ার জন্যই এবার আর ঝুঁকি নিতে চাইছে না দল। ফলে কমেও 20 জন বর্তমান বিধায়ককে 26-এর লড়াইয়ে বিজেপির হয়ে ময়দানে নাও দেখা যেতে পারে বলে দলের অন্দরেই ফিসফাস চলছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।